হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো তোমরা হয়তো কেউ কেউ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটাকে মোটামুটি পড়া শুরু করে দিয়েছো। তো আজকের এই ভিডিওটা আমরা মেনলি এনেছি তোমাদের জন্যই, যে এজ অফ চসার যেটা রয়েছে, অর্থাৎ চসারিয়ান এজ। ওই চসারিয়ান এজ তোমরা যারা পড়ে নিয়েছো তাদের জন্য এটা হেল্পফুল। তার কারণ কি না, আমরা এই ভিডিওতে প্রায় 70 থেকে 75খানা প্রশ্ন আলোচনা করছি, যেটা তোমাদের পক্ষে খুবই হেল্পফুল হবে যদি তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা পড়ে নিয়ে থাকো। তাহলে কি হবে, তোমরা কতটা প্রিপেয়ার ওই এজের প্রশ্নগুলোর সম্পর্কে এই ভিডিওতে তোমরা তা যাচাই করতে পারবে। আমরা এক একটা প্রশ্ন এখানে ধরে ধরে আলোচনা করেছি, এবং এই প্রশ্নগুলোর যে সঠিক উত্তরগুলোও আমরা তার সাথে সাথে আলোচনা করেছি। তো তোমরা ভিডিওটা পজ করে প্রশ্নগুলো দেখো, এবং ভিডিওটা পজ করে উত্তরগুলো মনে মনে ভাবো। এরপরে আমি যখন ওই উত্তরগুলো ডিসক্লোজ করব, তোমরা ওইটা দেখে মিলিয়ে নিতে পারো, বা তোমাদের যদি ভুল হয়ে থাকে তাহলে এই ভুলটাকে শুধরে নিও। ঠিক আছে? ভিডিওটা পুরোটা দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যদি কোনো সাজেশন থাকে নিশ্চয়ই জানিও। দেখা হচ্ছে ভিডিওর শেষে। পুরো ক্লাসটা মন দিয়ে করতে থাকো। যাচ্ছি আজকের ভিডিওর প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন অন দ্য স্ক্রিন: হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ? অর্থাৎ ইংরেজি সাহিত্যে কাকে আমরা হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ হিসেবে জেনে থাকি? বলো। প্রথম প্রশ্ন অন দ্য স্ক্রিন। সঠিক উত্তর হবে চসার। সো চসারকে নিয়েই যেহেতু আমাদের এই এজ, এবং আমাদের প্রথম প্রশ্ন চসারকে ডেডিকেট করে, সো হু ইজ দ্য ফাদার, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ? ইট ইজ চসার। সো চসার ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ। অপশন, আমরা এখানে অপশন নেই কোনো, যেটা আমরা সঠিক উত্তর সেই হিসেবে গেস করব, এবং একের পর এক প্রশ্নের উত্তরগুলো দেখব। কোশ্চেন নাম্বার 2: চসার্স পোয়েটিক ক্যারিয়ার ইজ ডিভাইডেড ইনটু। অর্থাৎ চসারের যে লাইফটা রয়েছে, ওই লাইফ স্টোরি যদি তোমরা পড়ে থাকো, লাইফ অর্থাৎ তার বায়োগ্রাফি যদি তোমরা লক্ষ্য করবে, তাহলে আমরা কি দেখতে পাবো? তার ক্যারিয়ারটাকে বা তার জীবনীকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? বলো। 3, 2, 1। কটা ভাগে ভাগ করতে পারি? 3টি ভাগে, 3 পিরিয়ডস। অর্থাৎ চসারের লাইফটা ওটা সাধারণত 3টে পিরিয়ডসে বিভক্ত ছিল। সম্ভবত প্রথমে ছিল ল্যাটিন ফেজ, প্রথমে ফ্রেঞ্চ, দেন ল্যাটিন, এবং লাস্টে ইংলিশ। অর্থাৎ ইংলিশ ফেজে তিনি ক্যান্টারবেরি টেলসটা লিখেছিলেন। 3টে ফেজে তার জীবনীকে আমরা ভাগ করতে পারি। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 3: চসার্স ফার্স্ট পিরিয়ড ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই। তো চসারের যে ফার্স্ট পিরিয়ড, অর্থাৎ চসার তিনি যখন লেখালেখি করেছেন তার যে প্রথম ফেজটা, ওইটা সাধারণত কোথা থেকে ইনফ্লুয়েন্সড হয়েছিল? তোমরা চেষ্টা করো, কোথা থেকে? তাহলে এটা সঠিক উত্তর হবে ফ্রেঞ্চ লিটারেচার থেকে। ওকে, আচ্ছা, তাহলে আগের প্রশ্নের যে উত্তরটা সেটাকে আমি একটু ডেসক্রাইব করে বলে দিই, যে চসারের লাইফের 3টে ফেজকে আমরা এইভাবে ভাগ করতে পারি। প্রথমে ছিল ফ্রেঞ্চ পিরিয়ড, দেন ল্যাটিন, এবং লাস্টে ছিল ইংলিশ। তো এই ফ্রেঞ্চ ফেজে তিনি দ্য বুক অফ দ্য ডাচেস এইরকম বইগুলো লিখেছিলেন। ল্যাটিন ফেজে তিনি লিখেছিলেন দ্য হাউস অফ ফেম। এবং ইংলিশ বা ইংল্যান্ডের যে ইম্পর্টেন্ট একটা বই যেটা ক্যান্টারবেরি টেলস, এটা কিন্তু চসারের ইংলিশ ফেজেই লেখা। তাহলে এই 3 পিরিয়ডসে বিভক্ত। ফার্স্ট ফেজটা ইনফ্লুয়েন্স হয়েছিল ফ্রেঞ্চ লিটারেচার থেকে। যাচ্ছে কোশ্চেন নাম্বার 4: চসার্স সেকেন্ড পিরিয়ড ইজ ইনফ্লুয়েন্সড বাই। অর্থাৎ এই যে সেকেন্ড ফেজটা, এটা কোথা থেকে ইনফ্লুয়েন্সড হয়েছিল? কোথা থেকে ইনফ্লুয়েন্সড হয়েছিল? আমি তো বলেই দিয়েছি ল্যাটিন। তাহলে এটা ডেফিনেটলি উত্তর কি হবে? ল্যাটিন লিটারেচার। সো চসার্স সেকেন্ড পিরিয়ড ইজ ইনফ্লুয়েন্সড বাই ল্যাটিন লিটারেচার। মানে চসার তার ল্যাটিন লিটারেচারের যে ফেজটা ছিল, ওখানে তিনি যে সমস্ত ল্যাটিন ওয়ার্কগুলো রয়েছে, সাপোজ বোকাসিও এবং পেট্রার্ক, এনাদের ল্যাটিন যে সমস্ত অথার ছিল না, ওদের অথারকে ফলো করে তিনি এই তার লেখাগুলো লিখেছিলেন। অর্থাৎ ল্যাটিন ফেজে তার ইটালিয়ান লিটারেচারের একটা খুব বড় ইনফ্লুয়েন্স রয়েছে। সিমিলারলি দ্য থার্ড ফেজ ইজ কল্ড, চসারের
3 নম্বর ফেজটাকে আমরা কি ফেজ বলবো? বলো বলো বলো, তোমরা বলো, কি ফেজ বলবো? ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংলিশ ফেজ, দ্য ইংলিশ পিরিয়ড। ওকে, আচ্ছা যাচ্ছি কোশ্চেন নাম্বার 6। হু ইন্ট্রোডিউস দ্য হিরোইক কাপলেট ইন ইংলিশ? আমি গত এমসিকিউ প্র্যাকটিসের ক্লাসে বারবার বলেছি যে এই হিরোইক কাপলেট, রাইম রয়্যাল, এই যে রাইমিং প্যাটার্নগুলো, এগুলো কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো এই হিরোইক কাপলেট এইটা প্রথম ইংলিশে কে ইন্ট্রোডিউস করেছিল? কে ইন্ট্রোডিউস করেছিল? এটা ইন্ট্রোডিউস করেছিল নান আদার দেন জিওফ্রে চসার। ওকে, হু ইউজড রাইম রয়্যাল ফর দ্য ফার্স্ট টাইম? কে এই রাইম রয়্যাল এইটা প্রথম ইউজ করেছিল? কে হবে এটা? এটাও হবে সঠিক উত্তর চসার। সো চসার ইউজড রাইম রয়্যাল ফর দ্য ফার্স্ট টাইম। ওকে, চসার এই রাইম রয়্যালটা প্রথম ইউজ করেছিলেন। চসারের এজে এই সমস্ত প্রশ্নগুলো আননেসেসারি, সো আমি সেগুলোকে স্কিপ করবো। তোমরা যদি চাও উত্তর পাশে রয়েছে, দেখে নিতে পারো। যাচ্ছি কোশ্চেন নাম্বার 9। হু কল্ড চসার দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? অর্থাৎ চসারকে কে বলেছিলেন যে ইনি হচ্ছেন ইংরেজি কবিতার পিতা, অর্থাৎ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? কে বলেছিলেন? এটা কি চার্লস ল্যাম্ব বলেছিলেন? আচ্ছা দেখা যাক উত্তর। উত্তর ম্যাথু আর্নল্ড। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হবে ম্যাথু আর্নল্ড। ম্যাথু আর্নল্ড চসারকে বলেছিলেন দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 10। চসার্স ফার্স্ট পোয়েম, অর্থাৎ চসারের লেখা প্রথম পোয়েমের নাম কি? বলো তোমরা, বলো তোমরা যারা এজ অফ চসার পড়ে নিয়েছো তাদের ক্ষেত্রে একদম জল ভাত এটা। সঠিক উত্তর হবে দ্য বুক অফ দ্য ডাচেস। আচ্ছা, এর সঠিক উত্তর হবে দ্য রোমাউন্ট অফ দ্য রোজ। ওকে, চসারের লেখা প্রথম কবিতা হচ্ছে দ্য রোমাউন্ট অফ দ্য রোজ। যাচ্ছি কোশ্চেন নাম্বার 11। হুইচ পোয়েম ইজ কল্ড দ্য বেস্ট অফ দ্য ফ্রেঞ্চ পিরিয়ড? অর্থাৎ চসারের লেখা ফ্রেঞ্চ পিরিয়ডের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পোয়েমের নাম কি? বলো তোমরা, তোমরা যদি কেউ জানো ইম্পর্ট্যান্ট পোয়েম ফ্রেঞ্চ পিরিয়ডে লেখা, দ্য বুক অফ দ্য ডাচেস। এটা হয়ে যাবে সঠিক উত্তর, দ্য বুক অফ দ্য ডাচেস। তো তখন ডিউক তখন তখন জিওফ্রে চসারের একজন সম্ভবত জন অফ গন্ট, এরকম সম্ভবত কোনো নাম ছিল ওই ডিউকের। ওনার ওয়াইফ ওই ডাচেস, তিনি মারা যান। এবং তিনি যখন মারা যান তখন ডিউক অ্যাপ্রোচ করেন চসারকে যে বাবা তুমি একটা আমার ওয়াইফকে ডেডিকেট করে একটা পোয়েম তুমি লিখে দাও, বিকজ আমি তো এখন খুবই দুঃখিত, খুবই স্যাড। তখন গিয়ে চসার এটা লিখেছিলেন দ্য বুক অফ দ্য ডাচেস। আশা করি বোঝা গেছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 12। চসার ইজ নোন ফর, অর্থাৎ চসার কিসের জন্য বিখ্যাত ছিলেন? ইজ চসার ইজ নোন ফর হিজ রিয়েলিজম, অর্থাৎ বাস্তববাদী ব্যাপারের জন্য চসার বিখ্যাত ছিলেন। তোমরা বলবে এই রিয়েলিজম ব্যাপারটা কিরকম ভাবে আসছে? তোমরা যারা ক্যান্টারবারি টেলস পড়বে ওখানে লক্ষ্য করবে, ওখানে প্রায় 31 পিলগ্রিমসকে আমরা লক্ষ্য করব। ওই পিলগ্রিমস যারা ক্যান্টারবারি টেলসে জয়েন করেছিল ওদের সম্পর্কে জিওফ্রে চসার তার প্রলগ টু ক্যান্টারবারি টেলসে তাদের যে তারা যে সোসাইটি থেকে বিলং করছিল, তাদের যে তারা সোসাইটির যা যা রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদেরকে ওখানে তিনি ডিসক্রাইব করেছেন। যেমন যে যেভাবে ওই সময়কার সোসাইটিতে যে পদে থাকতো, যে যে সমস্ত কাজের সাথে যুক্ত ছিল, যার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেভাবে ছিল, সেইভাবেই তিনি সেটাকে ডিসক্রাইব করেছেন ক্যান্টারবারি টেলসে। অর্থাৎ যে বাস্তব যে ক্যারেক্টারগুলোকে তিনি তার লেখাতে ফুটিয়ে তুলেছেন, রিয়েলিটিটাকে তিনি তার লেখাতে ফুটিয়ে তুলেছেন, অর্থাৎ রিয়েলিজমকে তিনি ডিসক্রাইব করছেন। বোঝা গেছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 13টা আমরা স্কিপ করছি। যাচ্ছি কোশ্চেন নাম্বার 14। চসার ওয়াজ বর্ন, অর্থাৎ চসার জন্মেছিলেন ডিউরিং দ্য রেইন অফ ড্যাশ, অর্থাৎ কার এজ চলাকালীন চসার জন্মগ্রহণ করেছিলেন? এডওয়ার্ড দ্য থার্ড বলে একজন অথর রয়েছেন, তার এডওয়ার্ড দ্য থার্ড বলে একজন কিং আছেন যার রাজত্বকালে চসার জন্মগ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 15। ইন প্রলগ টু ক্যান্টারবারি টেলস চসার ইউজড, অর্থাৎ প্রলগ টু ক্যান্টারবারি টেলসে চসার কি ইউজ করেছেন? তিনি ইউজ করেছেন 10 সিলেবিক লাইন্স। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 16। দ্য বুক অফ ডাচেস চসার মেড ইউজ অফ, অর্থাৎ
বুক অফ ডাচেস লিখতে গিয়ে চসার কি ধরনের রাইমিং প্যাটার্ন ইউজ করেছেন? 8 সিলেবিক লাইন্স। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 17। দ্য রাইজিং সিভেলরি অফ চসার্স টাইম ইজ পোর্ট্রেট ইন দ্য ক্যারেক্টার। তো তখন আমরা যে সিভিলরিক, যে সেই সময় চসারের সময়ে একটা সিভিলরিক যে সমস্ত যে সেই সমস্ত তখন যে সমস্ত রাজারা ছিল তাদের বিভিন্ন সিভালরি ছিল, অর্থাৎ ওই যে ঢাল তরোয়াল পরিহিত সৈন্য ছিল না, ওই ওদের ওদেরকে পোর্ট্রেট করার জন্য কোন ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করেছিলেন চসার ক্যান্টারবেরি টেলসে? তোমরা বলো, তোমরা কি কেউ জানো? আচ্ছা, এটা সঠিক উত্তর হবে দ্য নাইট। দ্য নাইট, এটা সঠিক উত্তর হবে স্কোয়ার। কোশ্চেন নাম্বার 18। হু সেড দ্যাট the Chaucerian inferiority is well marked in satire as in nothing else, anything else? তো এইটা চসারের সম্পর্কে কে এই মন্তব্য করেছেন? এটা সঠিক উত্তর হবে হাগ ওয়াকার। তিনি চসারের সম্পর্কে এইরকম একটা মন্তব্য করেছেন। কোশ্চেন নাম্বার 19। নিউ লার্নিং ওয়াজ ব্রট টু ইংল্যান্ড ইন দ্য ইয়ার। অর্থাৎ ইংল্যান্ডে যে নিউ লার্নিংটা, এটা কত সালে প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল? ইন 1499। অর্থাৎ 1499-এ নিউ লার্নিং ইংল্যান্ডে ইন্ট্রোডিউস হয়েছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আমরা এটাকে স্কিপ করছি। তোমাদের উদ্দেশ্যে যেটা সঠিক উত্তরটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যালেডস অফ 15th সেঞ্চুরি। প্রশ্নটা ছিল রোমান্টিক মুভমেন্ট হ্যাড ইটস সিমটমস ইন দ্য ব্যালেডস অফ 15th সেঞ্চুরি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21। ল্যাংল্যান্ডস পায়ার্স প্লাউম্যান ইজ এ স্যাটায়ার অন। উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা পায়ার্স দ্য প্লাউম্যান, এটা কাকে নিয়ে স্যাটায়ার করা? এটা স্যাটায়ার করা ক্লার্জিকে নিয়ে। ক্লার্জি হচ্ছে গিয়ে চার্চের একটা পথ, তো ওইটাকে নিয়েই স্যাটায়ার করে ল্যাংল্যান্ড লিখেছিলেন। কোশ্চেন নাম্বার 22। হু প্রেজেন্টেড দ্য ফিয়ার কজড বাই দ্য পিজেন্ট রিভেল্ট। অর্থাৎ তখন চসারের এজে 1381 এরকম সময় পেজেন্ট রিভোল্ট হয়েছিল, অর্থাৎ যে সমস্ত সেই সময় চাষিরা ছিল তারা একটা রিভোল্ট করেছিল, বিপ্লব করেছিল। তো সেইটা সম্পর্কে এই প্রশ্নটা, যার সঠিক উত্তর হবে গাওয়ার। জন গাওয়ার বলে একজন অথার ছিলেন, তিনি এই পিজেন্টস রিভোল্ট এটা তিনি ডিসক্রাইব করেছিলেন তার একটা ওয়ার্কসে। আচ্ছা, হেনরি দ্য ফোর রেইনড ডিউরিং। অর্থাৎ হেনরি দ্য ফোর তিনি কখন রাজত্ব করেছিলেন? এখানে একটা সাল দেওয়া রয়েছে, এই প্রশ্নটা এতটা গুরুত্বপূর্ণ নয়। নেক্সট কোশ্চেন। চসার ইউজড হিজ রাইম রয়্যাল স্ট্যান্জা। অর্থাৎ চসার তার রাইম রয়্যাল স্ট্যান্জা কোন ওয়ার্কসে ইউজ করেছেন? রাইম রয়্যাল কোথায় ইউজ করেছেন? ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডাতে। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 25। চসার রেফারেড টু আ স্ট্রমি পিপল। অর্থাৎ চসার কাকে স্ট্রমি পিপল হিসেবে রেফার করেছেন? অর্থাৎ এটা সঠিক উত্তর হবে দ্য ক্লার্কস টেল। ক্লার্কস টেল বলে যে টেলটা রয়েছে ওইটাকে স্ট্রমি পিপল হিসেবে চসার রেফার করেছেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন 26। হোর স্টর্মি পিপল রেফার্স টু। আচ্ছা, ওয়ান সেকেন্ড, আই থিঙ্ক এটা রিপিটেড কোশ্চেন। তো এটা সঠিক উত্তর হবে পিজেন্টস রিভোল্ট। যাচ্ছি কোশ্চেন নাম্বার 27। ইন চসার্স ক্যারেক্টার্স হু ইজ শোন টু বি ইন লাভ ফর গোল্ড। আচ্ছা, এইবারে বলি, ক্যান্টারবেরি টেলসে আমরা লক্ষ্য করব বিভিন্ন ক্যারেক্টার রয়েছে, নাইট, প্লাউম্যান, স্কোয়ার, ওয়াইপ অফ ব্যাথ। চসার ওই ক্যারেক্টারগুলোকে ক্যান্টারবেরি টেলসে ইনক্লুড করে তাদের বিভিন্ন নেগেটিভ সাইড অনেক দেখিয়েছেন, তাদেরকে স্যাটায়ার করেছেন। ওকে, তো সেইখানে তিনি বলছেন যে সোনা অর্থাৎ গোল্ডের প্রতি একটা ইনফ্যাচুয়েশন ছিল কোন ক্যারেক্টারের, সেইটা আমাদেরকে বলতে হবে। কোন ক্যারেক্টার বলো দেখি? ফিজিশিয়ান, অর্থাৎ যে ডক্টর ছিল না, ডক্টর অফ ফিজিক, ও কিন্তু ওই ক্যারেক্টারটা কিন্তু তার একটা ইনফ্যাচুয়েশন ছিল টুয়ার্ডস গোল্ড। এটা খুব ভালো প্রশ্ন, রিমেম্বার দ্য কোশ্চেন। আর এটা মনে রাখতে হবে যে আমরা এই কিছুদিন আগে, প্রায় 4-5 বছর আগে, করোনা পিরিয়ড একটা আমরা পার করে এলাম। তো ওই সময় দেখেছিলাম যে ডক্টরেরা আমাদেরকে কি পরিমাণ হেল্প করেছিলেন। তো তেমনি
এলিজাবেথ, সরি, তো সেই সময় মেডিয়েভাল ইংল্যান্ডে যখন যে বিউনিক প্লেগ হয়েছিল চসারের টাইমে, ওই সময় এই ডক্টরেরা কি করতো, বা যে সমস্ত ফিজিশিয়ানরা ছিল, ওরা বিভিন্ন চিকিৎসা করতো টাকার বিনিময়ে বা সোনার বিনিময়ে। তো তারা ডক্টর হয়েও তারা হিউম্যান কাইন্ড, অর্থাৎ হিউম্যান যে সমস্ত মানুষের সেবা শুশ্রূষা করার জন্যই তো ডাক্তাররা থাকে। তারা ওইটা ভুলে গিয়ে তারা সোনার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে তারা সোনা পেলেই তবেই সেবা শুশ্রূষা করতো, তাছাড়া করতো না। তাই এখানে ডক্টর অফ ফিজিকের মাধ্যমে চসার ওই সময়কার সমগ্র ডক্টর যে সমস্ত ডাক্তারেরা ছিলেন তাদেরকে স্যাটায়ার করেছেন। আচ্ছা, বাকি এখানে যে 4-5টা প্রশ্ন রয়েছে আমরা এগুলোকে স্কিপ করব। তোমরা যদি পড়তে চাও দেখে নিতে পারো। লাস্টের এই প্রশ্নটা, দ্য প্লেস অফ অনার ওয়াজ রিটেন বাই গেভিন ডগলাস, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমার মনে হয়। জাস্ট ওয়ার্ডস এবং তার অথার তোমরা মনে রাখতে পারো। যাচ্ছি কোশ্চেন নাম্বার 32। আচ্ছা, 32। আচ্ছা, এই প্রশ্নগুলো আমি স্কিপ করছি। যাচ্ছি কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39-এ বলছে ললার্ড আর দোজ, অর্থাৎ ললার্ড বলে কিছুজন একটা গ্রুপ বা সংগঠন ছিল, আর দোজ হু ফলোড। এবার স্বাভাবিকভাবে সংগঠন হওয়া মানে তো ওদের জন্য মেন লিডার থাকবেন। তো এই, যেমন আমরা যদি বলি ইয়ং বেঙ্গল, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে হেনরি ভিভিয়ান ডিরোজিওর ইয়ং বেঙ্গল বলে একটা সংগঠন ছিল, তেমনি ললার্ড বলে একটা সেই সময় চসারিয়ান ইংল্যান্ডে একটা গ্রুপ ছিল, কিছুজন স্টুডেন্ট, কয়েকজন সেই সময়কার ফলোয়ার্সদেরকে নিয়ে। তো এই ললার্টের মেন যে নেতা বা মেম্বার, ওনার নাম কি? জন ওয়াইক্লিফ। ওকে, তো এই ললার্ট যারা মেম্বার ওরা ফলো করতো জন ওয়াইক্লিফকে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 40। হাউ মেনি ল্যাডিস আর দেয়ার ইন প্রলগ? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে চসারের যে ক্যান্টারবেরি টেলসে যে প্রলগ রয়েছে ওখানে মোট কতগুলো মহিলা চরিত্র ছিল? আমরা তো দেখছি নাইট আছে, ক্লার্ক অফ অক্সফোর্ড ছিল, স্কোয়ার, ইওম্যান, প্লাউম্যান, এরকম বিভিন্ন ক্যারেক্টারেরা তো রয়েছে, এরা সকলেই পুরুষ। বা বাট ওখানে লেডিস, অর্থাৎ লেডি ক্যারেক্টার কজন ছিল? আচ্ছা, লেডি ক্যারেক্টার কজন ছিল আমরা তাহলে একটা দেখি কিরকম হতে পারে। ওয়াইফ অফ বাথ একজন, দ্য প্রায়োরেস ছিল, দ্য প্রায়োরেস। আচ্ছা, নান প্রিস্ট ছিল, আহ, এবং সেই সাথে আরো কয়েকজন ছিল। আচ্ছা, 2 থেকে 3 জন। আচ্ছা, 3 জন। তো 3 জন হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে হাউ মেনি লেডিস আর দেয়ার ইন প্রলগ? দেয়ার ওয়ার 3 লেডিস ইন দ্য প্রলগ। ওকে, আর বোঝা গেছে, এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। যাচ্ছি কোশ্চেন নাম্বার 41। দ্য পোয়েম পার্ল ওয়াজ রিটেন বাই। তো এই যে পার্ল পোয়েম যেটা, ওইটা লেখা কার? অর্থাৎ পার্ল পোয়েম কে লিখেছেন? মিডিয়েভাল এজ তোমরা যারা পড়েছো তোমরা ডেফিনেটলি জেনে থাকবে, এই পার্ল পোয়েমের কিন্তু ফিক্সড কোনো অথার ছিলেন না। তো এই যে অ্যানোনিমাস, অর্থাৎ আমরা কিন্তু এই পার্ল বলে যে পোয়েমটা রয়েছে ওইটার অথার কে এখনো কিন্তু জেনে উঠতে পারিনি। ওকে, তাই এটা আমাদের কাছে এখনো অপরিচিত। স্কিপ করছি কোশ্চেন নাম্বার 42। যাচ্ছি কোশ্চেন নাম্বার 43। চসার ডাইড ডিউরিং দ্য রেইন অফ ড্যাশ, অর্থাৎ চসার মারা গেছিল কার রাজত্ব চলাকালীন? আহ, তোমরা তাহলে একটা গেস করো, চসার কোন রাজার রাজত্ব চলাকালীন মারা গেছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে হেনরি দ্য ফোর, অর্থাৎ হেনরি দ্য ফোরের রাজত্বকালে চসার মারা গেছিল। কোশ্চেন নাম্বার 44। ওয়াইক্লিফস ট্রান্সলেশন অফ দ্য বাইবেল কেম ইনটু এক্সিস্টেন্স ইন, অর্থাৎ ওয়াইক্লিফের যে বাইবেলটা, ওয়াইক্লিফ ছিলেন প্রথম বাইবেলের ট্রান্সলেটর। তো এটা মেনলি কখন কেম ইনটু এক্সিস্টেন্স, অর্থাৎ প্রথম কখন পাবলিশ হয়েছিল? তাহলে আমাদেরকে এটা বলতে হবে, এটা সঠিক উত্তর হবে 1382, 1382-তে। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 45। সেনেকা ওয়াজ এ ড্যাশ, অর্থাৎ রোমান পোয়েট সেনেকা কে ছিলেন? সেনেকা ওয়াজ এ, অর্থাৎ তিনি কি ধরনের পোয়েট ছিলেন? সেনেকা ছিলেন একজন
রোমান্টিক ড্রামাটিস্ট, রোমান ড্রামাটিস্ট। ওকে, রোমান ড্রামাটিস্ট। এছাড়া তিনি রিভেঞ্জ ট্র্যাজেডি লিখেছেন। ওকে, যেটা এই যে রিভেঞ্জ ট্র্যাজেডি, যেটা হ্যামলেট একটা গ্রেট এক্সাম্পল, রিভেঞ্জ ট্র্যাজেডির। ওকে, আচ্ছা, এরপরে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমরা এলিজাবেথান এজের যে ভিডিওটা করা রয়েছে ওইখানে আমরা আলোচনা করব। যাচ্ছি কোশ্চেন নাম্বার 74। আচ্ছা, এখান থেকে আবার কিছু প্রশ্ন রয়েছে যেগুলো চসারের এজ থেকেই মেনলি। তো তোমরা এগুলো আবার দেখতে থাকো। কোশ্চেন নাম্বার 74, হু ফাউন্ড ইংলিশ এ ডায়ালেক্ট অ্যান্ড লেফট ইট এ ল্যাঙ্গুয়েজ? অর্থাৎ ইংলিশটাকে একটা ডায়ালেক্ট হিসেবে খুঁজে পেয়েছিলেন, কিন্তু পরে তিনি ইংলিশটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে তিনি তার পথ দেখিয়ে দেন। এইটা কে করেছিলেন? তো এটা চসারের সম্পর্কে একজন ফেমাস ক্রিটিক এই রকম একটা উক্তি করেছিলেন, যিনি ছিলেন ম্যাথু আর্নল্ড। তো তিনি এই উক্তিটা করেছিলেন, এবং তাহলে এটা তো চসারের সম্বন্ধে বলা হয়েছে, তাই এর সঠিক উত্তর কি হবে? হু হু ইজ হেয়ার? চসার, জিওফ্রে চসারকে এটা বলা হয়েছিল যে তিনি হি ফাউন্ড ইংলিশ এ ডায়ালেক্ট। অর্থাৎ তখনকার দিনে তো মেডিয়েভাল ইংল্যান্ডে ইংলিশ যে ভাষাটা, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটাকে, ওটাকে তো এতটা প্রাধান্য দেওয়া হতো না। তো তিনি তার লেখায় তিনি প্রথম এটা ফুটিয়ে তুলেছিলেন। তাই তার সম্পর্কে এটা বলা হয় যে হি ফাউন্ড ইংলিশ এ ডায়ালেক্ট। তিনি প্রথমে একটা ছোট্ট ডায়ালেক্ট হিসেবে ওটাকে পেয়েছেন, পরবর্তীকালে লেফট ইট অ্যাজ ল্যাঙ্গুয়েজ, এবং পরবর্তীকালে এর যে প্রসার ওনার মাধ্যমেই বেড়েছে। তো স্বাভাবিকভাবেই জিওফ্রে চসার হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 75। কোশ্চেন নাম্বার 75 বলছে উইলিয়াম ব্লেক সেট, অর্থাৎ উইলিয়াম ব্লেক বলেছেন, দেয়ার ট্রেডস আর ইউনিভার্সাল, দেয়ার lineaments are universal, human life beyond which nature never steps. Who, here who are they? অর্থাৎ এখানে দে বলতে কাকে বোঝানো হয়েছে? উইলিয়াম ব্লেক এইরকম একটা কোট করেছেন। তো এখানে তিনি এখানে প্রশ্নে জানতে চাইছে যে এখানে দে বলতে কাকে বলা হয়েছে। তো এটা উইলিয়াম ব্লেক চসারের যে বিভিন্ন ক্যারেক্টারগুলো ছিল, যেমন নাইট, হিউম্যান, স্কোয়ার, ওয়াইফ অফ ব্যাথ, ওদের সম্পর্কে এরকম একটা কোটেশন বলেছেন। আচ্ছা, কোটেশনটাকে এবারে আমরা একটু ডিকোড করি। দেয়ার ট্রেডস আর ইউনিভার্সাল, দেয়ার লাইনামেন্টস আর ইউনিভার্সাল, হিউম্যান লাইফ বিয়ন্ড হুইচ নেচার নেভার স্টেপস। অর্থাৎ এটা বলতে চাইছে যে চসারের যে ক্যারেক্টার, চসারের তৈরি যে চরিত্রগুলো ছিল, ওগুলো ইউনিভার্সাল ক্যারেক্টার, লাইক নাইট, লাইক স্কোয়ার, যদি বলি ওয়াইফ অফ ব্যাথ, ওরা কেমন ইউনিভার্সাল ক্যারেক্টার। ওই সময়কার পরিবেশ পরিস্থিতি থেকে যে সমস্ত লোক, 14th সেঞ্চুরি পিপল যারা বসবাস করত, চারপাশে আমরা দেখতাম, ওদেরকেই তো, ওই ইউনিভার্সাল ক্যারেক্টারগুলোকেই তো চসার তার ক্যান্টারবেরি টেলসে ইনক্লুড করেছিলেন। তাহলে উইলিয়াম ব্লেক এই কথাটাই চসারের ওই ক্যারেক্টারদেরকে বলেছেন। আশা করি বোঝা গেল। যাচ্ছি কোশ্চেন নাম্বার 76। ওয়াইক্লিফ ট্রান্সলেটেড দ্য বাইবেল অরিজিনালি ফ্রম? অর্থাৎ ট্রান্সলেট মানে কি? ট্রান্সলেশন করা, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজে লেখা থাকে আর এক ল্যাঙ্গুয়েজে ওটাকে ট্রান্সলেট করা হয়। তাহলে স্বাভাবিকভাবেই ওয়াইক্লিফ বাইবেলটা ট্রান্সলেট করেছিলেন, এটা আমরা সকলেই জানি। তো এই বাইবেলটা প্রকৃতপক্ষে কোন ভাষায় লেখা? ল্যাটিন ভাষায় লেখা, এবং ওয়াইক্লিফ ওটা ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। আর ল্যাটিন হওয়ার কারণে বাইবেল সাধারণ মানুষের বোধগম্য ছিল না। এবার ওয়াইক্লিফ ওইটা ট্রান্সলেট করার ফলে জনসাধারণদের কাছে বাইবেলটা পড়ার সুযোগ পেয়ে গেল জনসাধারণ। তার ফলে কি হলো, ওই যে ধর্মযাজক যারা ছিল, চার্চের যারা প্রেস্ট ছিল, ওরা আগে মানুষকে ঠকিয়ে যে সমস্ত ভুলভাল কাজ বা যে সমস্ত টাকা, যে সমস্ত খারাপ কাজ করে নিত মানুষকে ঠকিয়ে চার্চ, সেইটা ধীরে ধীরে মানুষ সচেতন হয়ে গেল বাইবেলটা পড়ে। যখন এইটা হলো, সেই জন্যই তো ওয়াইক্লিফকে তারা মানে মার্ডার করে দিয়েছিল, ওয়াইক্লিফকে মেরে ফেলা হয়েছিল, পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল, তাই না? ওয়াইক্লিফকে মানে জেলে জেলে পুরে দেওয়া হয়েছিল এই ট্রান্সলেট করার জন্য। কারণ ট্রান্সলেট হয়ে গেলে কোনো ওয়ার্ডস, তখন কি হবে, ওই ভাষার যে ভাষাতে ট্রান্সলেট হচ্ছে, ওই ভাষার লোকেরা ওইটা পড়ে নিবে, আর পড়ে ফেলার ফলে কি হবে, মানুষ পড়লে জানতে পেরে যাবে। আর
এই কারণেই আচ্ছা, তো তাহলে ল্যাটিন ভাষাতেই বাইবেলটা মেইনলি লেখা ছিল প্রথমে, আর ওটাকে ভাইক্লিফ ট্রান্সলেট করেছিলেন। ইন 1388 ওয়াইক্লিফস দ্য ট্রান্সলেশন অফ দ্য বাইবেল ওয়াজ রিভাইজড বাই, আচ্ছা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের এডিশন দেখি। অর্থাৎ এডিশন মানে কি, একটা ভাষাতে লেখা থাকে, সরি, একটা একটা এডিশনে কিছু একটা বই পাবলিশ হয়, নেক্সট এডিশনে ওর কিছু ভুল ভ্রান্তি, কিছু অ্যাডিশনাল কোটেশন, কিছু কিছু যেগুলো এক্সট্রাক্ট, যেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, তো এরকম করে রিভাইজ করা হয় এডিশনটাকে, তাই না? তো এমনি যখন বাইবেল, যেটা ওয়াইক্লিফ ট্রান্সলেট করেছিলেন, ওটা 1388-এ এগেইন ওটাকে রিভাইজড করা হয়। তো কার দ্বারা, কে করেছিলেন এই রিভাইজটা? এটা সঠিক উত্তর কি হবে? এটা হবে জন পার্ভে। জন পার্ভে আরেকজন ওয়াইক্লিফের, ইউ ক্যান সে, ফলোয়ার্স, তিনি ওয়াইক্লিফের এই ওয়ার্কসটাকে রিভাইজ করেছিলেন। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে। যাচ্ছি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 78। হোয়াট ইজ রাইম রয়্যাল? অর্থাৎ রাইম রয়্যাল জিনিসটা কি? রাইম রয়্যাল কি না, রাইম রয়্যাল ইজ এ 10 syllabic লাইন অ্যারেঞ্জড ইন 7 লাইন স্ট্যাঞ্জা। অর্থাৎ 7 লাইনের স্ট্যাঞ্জাতে একটা 10 syllabic লাইন, এটা হচ্ছে রাইম রয়্যাল, যেটা আমরা চসারের বিভিন্ন ওয়ার্কসে দেখি, দ্য হাউস অফ ফেম, ওকে, ওটা রাইম রয়্যালে লেখা। আচ্ছা, তো যাচ্ছি কোশ্চেন নাম্বার 79। হুইচ পোয়েম সেলিব্রেটস দ্য betrothal of রিচার্ড দ্য সেকেন্ড অ্যান্ড অ্যান অফ বহিমো? অর্থাৎ কোন কবিতাতে বা কোন পোয়েমে রিচার্ড দ্য সেকেন্ড এবং অ্যান অফ বোহেমিওর যে কুইন ছিলেন, ওনাদের বিবাহের, অর্থাৎ বিবাহ সেখানে সেলিব্রেট করা হয়েছে কোন পোয়েমে? বলো তোমরা যদি জানো। এর সঠিক উত্তর হবে দ্য পার্লামেন্ট অফ দ্য ফাউলস। দ্য পার্লামেন্ট অফ দ্য ফাউলস, যেটা চসারের লেখা, এবং ওইখানে চসার রাজা রিচার্ড দ্য সেকেন্ড এবং অ্যান অফ বোহেমিও, অর্থাৎ যে কুইন, ওনাদের ম্যারেজ, অর্থাৎ যে বিবাহের, বিবাহ সংক্রান্ত যে কবিতা লিখে তিনি ওটা তাদের বিবাহ সেলিব্রেট করেছেন, উদযাপন করেছেন। কোশ্চেন নাম্বার 80। দ্য 100 ইয়ার্স ওয়ার এন্ডেড ইন দ্য ইয়ার। আচ্ছা, এই যে 100 বছরের যুদ্ধ বা 100 ইয়ার্স ওয়ার, এটা 1381-এ স্টার্ট হয়েছিল। এবার স্বাভাবিকভাবে 100 বছরের যুদ্ধ শেষ হয়েছিল কবে? এটা শেষ হয়েছিল 1453-তে, ওকে। আচ্ছা, তাহলে কোশ্চেন নাম্বার 81। হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন প্রলগ? আচ্ছা, এটা তো একটা খুবই ইউনিভার্সাল প্রশ্ন, যেটা আমাদের সকলেরই জানা উচিত। ওকে, হাউ মেনি ক্যারেক্টার্স দেয়ার ইন প্রলগ, অর্থাৎ প্রলগ যে রয়েছে ওইটাতে মোট কতগুলো চরিত্র রয়েছিল? বি ইট নাইট, স্কোয়ার, ইয়োম্যান, দ্য প্লাউম্যান, মিউনিসিপাল, সামনার, পার্ডনার, ওয়াইপ অফ বাথ, প্রায়োরেশ, এরকম করে। তারপর তোমার রিপ ছিল, মিলার বলে বিভিন্ন একটা ক্যারেক্টার ছিল। তো এই যে ক্যারেক্টার, টোটাল কতজন চরিত্র ওখানে ছিল? হাউ মেনি ক্যারেক্টার্স ইন দ্য প্রলগ? এটা অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এতে থাকে, কোথাও 29 লেখা থাকে, কোথাও 30, 31। ওকে, তো হ্যারি বেরি বলে যে ট্যাবার্ট ইনের একজন হোস্ট ছিলেন না, ওনাকে ওখানে ইনক্লুড করে নেওয়া হয়, দিলে ওই কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণটা বেড়ে 30 হয়ে যায় অনেক সময়। 29, 30, 31 এর ভিতরেই আসে সাধারণত, ওকে। তো তোমাদের কাছে ওরকম কোনো অপশান থাকলে তোমরা 29, 30, 31 এর ভেতরেই চুজ করবে। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 82। হু সেড অ্যাবাউট চসার্স ওয়ার্ল্ড ওয়াইড ভিউ দ্যাট হিয়ার ইজ এ গডস প্লেন্টি? খুব খুব গুরুত্বপূর্ণ এই যে কথাটা, চসারকে কে বলেছেন হিয়ার ইজ এ গডস প্লেন্টি? কে বলেছেন? এটা বলেছেন ড্রাইডেন, জন ড্রাইডেন, যিনি চসারের সম্পর্কে এই মন্তব্য করেছেন। নেক্সট কোশ্চেন 83। হু সেইড চসার্স ক্যারেক্টার্স আর ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ টাইপ, নট মেয়ার ফ্যান্টমস অর দ্য ব্রেন বাট এ রিয়েল হিউম্যান বিংস? আশা করি বোঝা গেল যে চসারের যে চরিত্ররা, ওরা কোনো নট মেয়ার ফ্যান্থমস, যে একটা ভুতুড়ে ওরকম কোনো ব্যাপার চরিত্র নয়, বা যাদের কোনো অদ্ভুত, মানে তাদের অরিজিনালি কোনো অস্তিত্ব নেই, এরকম কোনো চরিত্র নয়, বরঞ্চ এরা
বাট রিয়েল হিউম্যান বিংস, তারা হচ্ছে গিয়ে অরিজিনাল ক্যারেক্টার, নট আ ফিকশনাল ক্যারেক্টার, রাদার দেন দে আর অরিজিনাল ক্যারেক্টার। কে বলেছেন এটা? চসারের সম্পর্কে অনেক ক্রিটিক অনেক মন্তব্য তো করেছেন। তো এখানে চসারের সম্পর্কে এই মন্তব্য করেছেন এসি ওয়ার্ড। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 83। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা এগুলো স্কিপ করছি ওয়ান সেকেন্ড, এগুলো আমরা এলিজাবেথেন এজেলে ডেফিনেটলি আলোচনা করব। আমি 99 কোশ্চেনে দেখতে পাচ্ছি যে ইন প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস চসার ডিসক্রাইবস দ্য ফেডিটি সিভেলারি ইন দ্য ক্যারেক্টার অফ, অর্থাৎ যে সিভেলারির চরিত্রটা কার মাধ্যমে ফুটে উঠেছে? দ্য নাইটের মাধ্যমে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 120, হুইচ অফ দ্য গাওয়ার্স ওয়ার্ক ইজ ইন ইংলিশ? আচ্ছা, তো আমাদের এই এজটা যেহেতু এজ অফ এলিজাবেথেনের, সরি এজ অফ, আচ্ছা আমাদের এই এজটা তো এজ অফ চসারের এজ। তো এখানে আমরা চসারের সাথে সাথে চসারের পরবর্তীকালে যে সমস্ত কন্টেম্পোরারি, অর্থাৎ চসারের পরবর্তী যে সমস্ত অথারেরা সেই সময় ছিলেন তাদের ওয়ার্কসগুলোকেও দেখব, এবং ওখান থেকেও প্রশ্ন আসে পরীক্ষায়, তো ওগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে। এখানে বলেছে জন গাওয়ার, জন গাওয়ার বলে একজন সেই সময়কার একজন অথার ছিলেন যিনি চসারের সমসাময়িক। তো বলছে যে হুইচ অফ গাওয়ার্স ওয়ার্ক ইজ ইন ইংলিশ, অর্থাৎ জিওফ্রে, সরি জন গাওয়ারের কোন লেখাটা ইংলিশে লেখা। এবার তিনি কনফেসিও অ্যামান্তিস, ভক্স ক্ল্যামান্টিস, এরকম করে অনেক ওয়ার্কস লিখেছিলেন, যেগুলো একটা ল্যাটিনে ছিল, একটা ইংলিশে ছিল, একটা ফ্রেঞ্চে ছিল। তো আমাদেরকে বলতে হবে তার লেখা ইংলিশ ওয়ার্কসটার নাম কি। ইংলিশ ওয়ার্কসটা হচ্ছে কনফেসিও অ্যামান্তিস। ইজি। কোশ্চেন নাম্বার 121, ভক্স ক্ল্যামান্টিস ওয়াজ রিটেন ইন, এই যে আমি বললাম জন গাওয়ারের লেখা ভক্স ক্ল্যামান্টিস, ওটা প্রকৃতপক্ষে কিসে লেখা? কিসে লেখা? এটা লেখা রয়েছে, এটা ল্যাটিনে লেখা। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 122, স্পেকিউলাম মেডিটেন্টিস, স্পেকিউলাম মেডিটেন্টিস ওয়াজ রিটেন ইন, কিসে লেখা এটা? স্পেকুলাম মেডিটেন্টিস এটা ফ্রেঞ্চে লেখা, এবং কনফেসিও অ্যামান্তিস, ভক্স ক্ল্যামান্টিস, স্পেকুলাম মেডিটেন্টিস, এই তিনটে ওয়ার্কসই জন গাওয়ার্ডের লেখা। কনফেসিও অ্যামান্তিস ইংলিশে লেখা, ল্যাটিনে ভক্স ক্ল্যামান্টিস, স্পেকুলাম মেডিটেন্টিস ইজ রিটেন ইন ফ্রেঞ্চ। ওকে, কোশ্চেন নাম্বার 123, জন বারবারস ব্রুশ ওয়াজ রিটেন ইন দ্য ইয়ার, জন বারবার তার লেখা ব্রুশ কত সালে লেখা? এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, জাস্ট তোমরা জেনে রাখো এটা 1375-এ। কোশ্চেন নাম্বার 124, কনফেসিও অ্যামান্তিস ওয়াজ রিটেন ইন দ্য ইয়ার, অর্থাৎ আমাদেরকে বলতে হবে যে কনফেসিও অ্যামান্তিস কত সালে লেখা হয়েছিল? 1390-তে। ম্যালোরিজ মার্টেডি আথার ওয়াজ রিটেন ইন দ্য ইয়ার, ম্যালোরি অর্থাৎ টমাস ম্যালোরির লেখা মর্টেডি আর্থার, এটা ইম্পর্টেন্ট ওয়ার্কস, তোমরা নামটা মনে রাখবে এই ওয়ার্কসের। এটা লেখা হয়েছিল কত সালে? 1469-এ। ওকে, যাচ্ছি নেক্সট কোশ্চেন, হু মকড অ্যালিটারেশন ভার্স বাই কলিং ইট রাইমিং রাম র্যাফ রাফ। ওকে, আমরা অ্যালিটারেশন মানে কি জানি, যে repetition of the same word or consonant or vowel at the beginning of any word or any sentence, okay, of a line, অর্থাৎ কোনো লাইনের শুরুতে বা কোনো বাক্যের শুরুতে, কোনো ওয়ার্ডের শুরুতে যখন আমরা রিপিটেশন পাচ্ছি সেম ওয়ার্ডের, সেম একই শব্দের, তো সেটাকে আমরা অ্যালিটারেশন বলি, তাই না? তো অ্যালিটারেশন সাধারণত এমন হয় যে শশীবাবু সকালবেলা সাইকেলে চড়ে সরাই বাজার শশা কিনতে যান। তো এই যে জিনিসটা দেখো, স স স স করে আসছে না প্রথমে, তো এটাকে আমরা অ্যালিটারেশন বলে থাকি। তোমরা নিশ্চয়ই এরকম কথা অনেকে শুনেই থাকবে, এটা রাইমিং একটা ব্যাপার হয়। তো এইটাকে মক করে, এটা এলিজাবেথেন ইংল্যান্ডের আগে চসারিয়ান এজে এটা খুব প্রচলিত ছিল, এবং এটা প্রচলিত ছিল বলেই একে মক করে, অর্থাৎ ব্যঙ্গ করে একজন বলেছিলেন ইটস রাইমিং রান রাফ রাফ। দেখো এই যে রাইমিং রয়েছে, তাই না? এটা কে বলেছিলেন? এটার সঠিক উত্তর হবে চসার, তাই তো। আচ্ছা, এই অ্যালিটারেশনটাকেই মক করে চসার এই কথাটা বলেছিলেন। কোশ্চেন নাম্বার 129, চসার্স রিডিকিউলড দ্য ডগরেল রাইম, অর্থাৎ
চসার ডগরেল রাইমটাকে ব্যঙ্গ করেছেন কোন ওয়ার্কসে? রাইম অফ স্যার টপাস বলে একটা ওয়ার্কস চসার লিখেছেন ওইখানে। কোশ্চেন নাম্বার 130, দ্য ডিফিট অফ স্প্যানিশ আর্মাদা টুক প্লেস ইন দ্য ইয়ার, অর্থাৎ স্প্যানিশ আর্মাডা কত সালে, দ্য ডিফিট অফ স্প্যানিশ আর্মাডা, তো স্প্যানিশ আর্মাডা কত সালে ধ্বংস হয়েছিল? এটা কি 1558-এ? সরি, 1588-এ। 1588, রাইট অ্যান্সার উইল বি 1588। আচ্ছা, নেক্সট আরো কিছুগুলো প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে, তোমরা চাইলে দেখতে পারো, বাট আমি এগুলোকে স্কিপ করছি কারণ এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে রেখেছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 160। আচ্ছা, এখানে এই যে নাম্বারটা, আমরা প্রকৃতপক্ষে কিন্তু 160খানা প্রশ্ন এখানে আলোচনা করিনি, আমরা তো স্কিপ করে করে করছি প্রশ্নগুলো আলোচনা, তাই তোমরা জাস্ট কোশ্চেনে ফোকাস করো, এই নাম্বারটা স্কিপ করে দাও। হু সেইড চসার ফাউন্ড ইংলিশ a dialect and lived it in a language? আচ্ছা, ওয়ান সেকেন্ড, এটা রিপিটেড প্রশ্ন, যেটার উত্তর হবে লস। কোশ্চেন নাম্বার 161, দ্য ফল অফ প্রিন্স ইজ এ ওয়ার্ক বাই, অর্থাৎ ফল অফ দ্য প্রিন্স এটা কার লেখা? এটা লিডগেটের লেখা। ওকে, লিডগেটটাকে, লিডগেট হচ্ছে একজন চসার মারা যাওয়ার পরে কিছুজন অথার ছিলেন, জন লিডগেট, স্টিফেন হাওয়াশ, উইলিয়াম ডানবার, যারা চসারের লেখাকে ফলো করতেন, অর্থাৎ চসারের লেখাকে তারা নকল করত, তাই তাদেরকে স্কটিশ চসারিয়ান বলা হয়, ইংলিশ চসারিয়ান বলা হয়। তো এইরকম ইনি একজন চসারিয়ান, লিডগেট। ওকে, তিনি চসারকে ফলো করতেন, চসারের লেখাকে। দ্য ফিকশনাল ইন মেনশনড ইন দ্য ক্যান্টারবেরি টেলস ইজ, অর্থাৎ যে কাল্পনিক ইনের কথা, অর্থাৎ যে সরাইখানার কথা আমরা ক্যান্টারবেরি টেলসে শুনেছি, যেখানে গিয়ে এই যে আমাদের যে পিলগ্রিমের যারা ছিল, ওরা গিয়ে যে পিলগ্রিম যারা ছিল তারা গিয়ে যে এখানে রেস্ট নিয়েছিল, ওই জায়গাটার নাম কি? কোন ইনে? ওটা ছিল ট্যাবার্ডিন, তাই না? ট্যাবার্ডিনে, এটাই নামটা খুব মনে রাখতে হবে, ট্যাবার্ড ইন। কোশ্চেন নাম্বার 163, হু ইজ অফ দ্য ভিউ দ্যাট চসার ইজ নট অ্যাজ গ্রেট অ্যাজ ক্লাসিসিস্ট? চসারের সম্পর্কে এই মন্তব্য কে করেছেন? আর্নল্ড, ম্যাথু আর্নল্ড চসারের সম্পর্কে এই মন্তব্য করেছেন। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য হোস্ট অফ ট্যাবার্ড ইন? ট্যাবার্ড ইনের হোস্ট কে ছিল? ট্যাবার্ড ইনটা তো একটা সরাইখানা, যেটা আগেকার দিনে এরকম বিভিন্ন জায়গায় ইংল্যান্ডের যে ছোট ছোট শহর ছিল ওখানে এরকম সরাইখানা দেখা যেত, যেখানে সাধারণত দূর দূরান্তে যাওয়ার জন্য যে পথিকরা ঘোড়ায় চেপে আসতো, বা তারা ওই রাত্রে ওইখানে খাবার দাবার করতে পারতো, বা তারা ওখানে রেস্ট নিতে পারতো, ওইটাকে ইন বলা হয়, বা সরাইখানা। তো এই ট্যাবার্ড ইন বলে যে ফিকশনাল ইনটা যেটা ক্যান্টারবেরি টেলসে ছিল, সেইটা বলতে হবে যে ওখানে হোস্ট কে ছিল, অর্থাৎ ওখানকার যে মেন মালিক সে কে ছিল। এটা খুবই ইজি, তোমরা জেনে থাকবে নিশ্চয়ই। কে ছিল? হ্যারি বেলি, তাই না? হ্যারি বেলি ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়েটস লাভ সনেটস আর ডেস ইন টোটাল, ইনি ছিলেন, এই কোশ্চেনটা আমাদের এলিজাবেথ নিজের প্রশ্ন, বাট আমরা এখানে আলোচনা করে নিই। লাভ সনেট আর ইন ডেস ইন টোটাল, অর্থাৎ ওয়েটের লেখা টোটাল লাভ সনেটের সংখ্যা কত? 95. ওয়েটস সনেট ওয়ার পাবলিশড ইন, আচ্ছা এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, তার কারণ হচ্ছে টমাস ওয়েট তিনি ছিলেন ইংল্যান্ডের এলিজাবেথেন এজের আগে একজন সভাকবি। তো তিনি তার যে লেখা সনেটগুলো, ওইগুলো টাটেলস মিসেলেনি বলে একটা ওয়ার্কস ছিল, ওইখানে তিনি তার লেখাগুলো ওই জায়গাতে পাবলিশ করতেন। টাটেলস মিসেলেনি বলে একটা কালেকশন বেরোতো, ওইখানেই তিনি এই লেখাগুলো পাবলিশ করতেন। গোয়িং টু কোশ্চেন নাম্বার 174, টাটেলস মিসেলেনি ওয়াজ পাবলিশড ইন, টাটেলস মিসেলেনিটা এইটা কত সালে পাবলিশ হয়েছিল? 1557, ইয়াস 1557-এ পাবলিশ হয়েছিল। ওয়ান্স এগেন এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জেনে রাখতে হবে উত্তরটা, 1557-এ। 175, ওয়েটস স্যাটায়ার ওয়ার কম্পোজড ইন, অর্থাৎ টমাস ওয়েট তিনি তার যে স্যাটায়ারগুলো লিখতেন ওইগুলো মেনলি কিসে লেখা? ওইগুলো টার্জা রাইমাতে লেখা। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন 176, দ্য প্রোলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস ইজ কল্ড দ্য প্রোলগ টু মডার্ন ফিকশন বিকজ অফ ইটস, অর্থাৎ প্রোলগ টু ক্যান্টারবেরি টেলসকে আমরা
মডার্ন ফিকশনের প্রলগ হিসেবে বলতে পারি। তার কারণ কি? বিকজ অফ ইটস ন্যারেটিভ ইউনিটি। এটা ন্যারেটিভ ইউনিটির জন্য আমরা এটাকে মডার্ন ফিকশন, দ্য প্রলগ টু মডার্ন ফিকশন বলতে পারি। আচ্ছা, এখানকার প্রশ্নগুলো জন গাওয়ার থেকে ওয়ান্স এগেইন রিপিট হয়েছে। আমরা শুধু উত্তরগুলো দেখে নিই যে জন গাওয়ার রোট হিজ ফার্স্ট পোয়েম স্পেকিউলা মেডিটেন্টিস ইন ফ্রেঞ্চ। স্পেকিউলা মেডিটেন্টিস ফ্রেঞ্চে লেখা, ভক্স ক্লেমেন্টিস ল্যাটিনে লেখা, কনফেসিও অ্যামান্তিস ইংলিশে লেখা। ওকে, question number 181. Wycliffe's translation of the Bible appeared in 1380. Wycliffe's English is, অর্থাৎ ওয়াইক্লিফের যে ইংলিশটা ছিল সেটা কেমন ছিল? সিম্পল, ভিগোরাস অ্যান্ড পয়েন্টেড। আচ্ছা, question number 183. Identify the book which has been influenced by Wycliffe's the Bible. অর্থাৎ ওয়াইক্লিফের যে বাইবেল রয়েছে ওইটা ওইটা কোথা থেকে ইন্সপায়ার হয়েছিল? হ্যাঁ, কোথা থেকে ইন্সপায়ার হয়েছিল? বা ওয়াইক্লিফের বাইবেল থেকে কার লেখা ইনফ্লুয়েন্স হয়েছিল? ওই ওয়াইক্লিফের বাইবেল থেকে পরবর্তীকালে কোন বাইবেল ইনফ্লুয়েন্স হয়েছিল? আচ্ছা, 1611 অর্থাৎ 1611 একটা বাইবেল পাবলিশ হয়েছিল, যেটা হচ্ছে দ্য অথরাইজড ভার্সন অফ বাইবেল। ওই বাইবেলটা কিন্তু ওয়াইক্লিফের বাইবেল থেকেই ইনফ্লুয়েন্স হয়েছিল। কোশ্চেন নাম্বার 185. দ্য পিজেন্ট রিভোল্ট, অর্থাৎ যে শ্রমিকরা তারা তখন বিপ্লব করেছিল 14th সেঞ্চুরিতে। তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যারা পড়েছো তারা যে ডেফিনেটলি জানো, ওই পিজেন্টস রিভোল্ট অলসো নোন অ্যাজ টাইলার্স রিবেলিয়ন বিগেন ইন কত সালে চালু হয়েছিল? 1381-এ। ওকে, আচ্ছা, এখানে যে টাইলার না, এই টাইলার হচ্ছে গিয়ে পেজেন্ট রিভোল্টের মেন লিডার। রিমেম্বার দ্য নেম, ওয়াট টাইলার ওনার নাম। হু আর ললার্ডস? ললার্ডস কারা? আচ্ছা, আমরা ইয়ং বেঙ্গল শুনেছি নিশ্চয়ই। ইয়ং বেঙ্গল কার কার ফলোয়ার্স ছিল? ইয়ং বেঙ্গল হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর, তাই না? তেমনি আমাদের এখানে প্রশ্ন করেছে হু আর ললার্ডস? ললার্ডস কারা? ললার্ডস হচ্ছে গিয়ে জন ওয়াইক্লিফের যারা ফলোয়ার্স ছিল। ওকে, যে সমস্ত ইয়াং পিপল যারা ছিল সেই সময় তাদেরকে ললার্ড, যারা ওয়াইক্লিফের প্যাথটা ফলো করতো তাদেরকে আমরা বলে থাকি ললার্ডস বলে। কোশ্চেন নাম্বার 187. In Chaucer's The Prologue to the Canterbury Tales, the pilgrim started a 60-mile ride to Canterbury in the month of. তাহলে ক্যান্টারবেরি টেলসটা কোন মাসে মেনলি হয়েছিল? শুরুতেই যদি আমরা দেখি ক্যান্টারবেরি টেলসের বলছে না যে when the April with its showers suite the draughty of the March hath passed to the route. তাহলে এপ্রিল বলেই দিয়েছে, এটা এপ্রিল মাস। এপ্রিল মাসে একটা সুইট শাওয়ার, হালকা হালকা বৃষ্টি হয়, মৃদুমন্দ বৃষ্টি হচ্ছে, চারপাশে পরিবেশ একটা আলাদা সৌন্দর্যে ভরে উঠেছে, এইভাবে তো প্রলগ স্টার্ট হচ্ছে। তো এখানেই চসার বলে দিয়েছিল যে এপ্রিল মাসে, এপ্রিল। ওকে, আর যখন এই এপ্রিল মাসটা যখন টি.এস. এলিয়টের মডার্ন এজে আসছে তখন ওটা হয়ে যাচ্ছে কি কন্ট্রারি স্টেট। কি হয়ে যাচ্ছে? চসার ওই সময় এপ্রিল মাসকে কত সুন্দরভাবে দেখিয়েছেন, রিপ্রেজেন্ট করেছেন ক্যান্টারবেরি টেলসে। বাট টি.এস. এলিয়ট আফটার ওয়ার্ল্ড ওয়ার তিনি যখন এই পোয়েমগুলো লিখছেন তখন এপ্রিলের সম্পর্কে তিনি কি বলছেন? এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, গ্রোয়িং লাইলাক্স, এরকম করে কিছু একটা লাইন ছিল। তো ওখানে এপ্রিল ক্রুয়েল হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 188. দ্য ওয়ার অফ দ্য রোজেস টুক প্লেস ডিউরিং দ্য পিরিয়ড অফ ডেস, অর্থাৎ ওয়ার অফ দ্য রোজেস অর্থাৎ যে গোলাপের যুদ্ধ যেটা ইংলিশ লিটারেচারে হয়েছিল ওইটা মেনলি কত সালে ঘটেছিল? 1455 to 1485। ওকে, ঠিক আছে। এই সমস্ত সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের স্টোরিগুলো তো জানতেই হবে তোমাদেরকে, তাতেই কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো অ্যাটেম্প্ট করতে সুবিধে হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নান পিস্ট টেল ওয়াজ রিটেন বাই। যে নান পিস্ট টেলটা এটা কে লিখেছেন? এটা কার লেখা? চসারের লেখা। ইন হুইচ রাইটিং দ্য ক্যান্টারবেরি টেলস চসার ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই, অর্থাৎ ক্যান্টারবেরি টেলসটা লেখার আগে চসার কোথা থেকে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন? ডেকামেরন থেকে, ডেকামেরন থেকে। ওকে, কোশ্চেন নাম্বার 129. Chaucer's prologue and many of the Canterbury Tales appear in 1385 to 89। সোজা কথায় বলা যেতে পারে যে ক্যান্টারবেরি টেলসের পাবলিশিং ইয়ার কত?
পাবলিশিং ইয়ার হচ্ছে 1386। সো ইজি। আচ্ছা, নেক্সট এটা রিপিটেড কোশ্চেন ওয়ান্স এগেইন, আমরা স্কিপ করছি এটাকে। কোশ্চেন নাম্বার 31, চসার্স ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা ইজ আ ড্যাশ। অর্থাৎ চসারের লেখা ট্রয়লাস এবং ক্রিসিডা এটা কি? এটা একটা ন্যারেটিভ, অর্থাৎ বর্ণনামূলক কাহিনী। ইফ চসার ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, যদি চসার ইংরেজি কবিতার পিতা হয়ে থাকেন, হি ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ ইংলিশ ফিকশন, তিনি ইংরেজি উপকাব্যের অর্থাৎ ইংরেজির যে উপন্যাস রয়েছে ওনার গ্র্যান্ডফাদার। এই রকম মতবাদ কে করেছেন? এটা জি.কে. চেস্টারটন, একজন ভিক্টোরিয়ান পোয়েট, যিনি চসারের সম্পর্কে এই মতবাদ করেছেন, মন্তব্য করেছেন। কোশ্চেন নাম্বার 303, দ্য প্রিভেলিং ফিচার অফ চসার্স হিউমার ইজ, অর্থাৎ চসারের হিউমারের মধ্যে কি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে? আরবানিটি। কোশ্চেন নাম্বার 304, ম্যান অ্যান্ড ওমেন অফ এভরি ক্লাস অফ সোসাইটি ইন ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের বিভিন্ন ক্লাসের, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ আর গ্রুপড অ্যারাউন্ড দ্য জোভিয়াল হোস্ট অফ দ্য ড্যাশ, অর্থাৎ তারা প্রত্যেকে কিসের জন্য একসাথে, কোথায় একসাথে জমা হয়েছিল? কোথায় হয়েছিল? ট্যাবার্ডিনে, তাই না? ওই যে ট্যাবার্ডিন বলে যে সরাইখানাটা ছিল, যেখানে 31 অর ইউ ক্যান সে 29 পিলগ্রিমস একসাথে প্রথমে এসে জমা হলো, তারপর তারা ক্যান্টারবেরির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তাই না? ওইখানে তাহলে ট্যাবার্ডিন ইজ দ্য রাইট অ্যান্সার। হার হোজেন ওয়ার্ন অফ ফাইন স্কারলেট রেড, দিস লাইনস ফ্রম দ্য প্রলগ ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ, অর্থাৎ আচ্ছা এখানে হার বলেছে মানে নিশ্চয়ই কোনো একটা ফিমেল ক্যারেক্টার হবে, তাই তো? কোন ফিমেল ক্যারেক্টারের সম্পর্কে এরকম একটা লাইন চসার বলেছেন? এখানে যে স্কারলেট রেড বলে একটা কথা বলেছে না, তাহলে কি আমরা একটা গেস করতে পারি এটা কি ওয়াইফ অফ ব্যাথ? ইয়াস, এটা ওয়াইফ অফ ব্যাথকেই বলা হয়েছে। তো এই যে ওয়াইফ অফ বাথ বলে যে চরিত্রটা, ফিমেল ক্যারেক্টার, ও এক ধরনের ড্রেস পরেছিল যেটা ছিল রেড ইন কালার, যেটা বলছি আমরা স্কারলেট কালার। ওকে, বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 306, হোয়াট ইজ দিস ওয়ার্ড? হোয়াট অ্যাজ এক্স ম্যান টু হ্যাভ, হোয়ার ডাজ দ্য লাইন অকার, অর্থাৎ এই যে লাইনটা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কোথাকার লাইন এটা? ওই দ্য পার্ডনার্স টেল থেকে নেওয়া, ক্যান্টারবেরি টেলসের একটা টেল, দ্য পার্ডনার্স টেল, ওইখান থেকেই নেওয়া। কোশ্চেন নাম্বার 307, চসার রোড দ্য ক্যান্টারবেরি টেলস ইন দ্য রিসেট অ্যান্ড রিফ্রেমড ড্যাশ, অর্থাৎ চসার ক্যান্টারবেরি টেলস লিখেছিলেন, তার কারণ কি? তার কারণ ছিল তখনকার বর্তমান সোসাইটিকে সবার সামনে তুলে ধরা। এবার ওইটা তুলে ধরার জন্য কিরকম ভাবে লিখতে হবে, কোন ভাষায় লিখতে হবে, কোন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, যে ল্যাঙ্গুয়েজটা সাধারণ মানুষ বুঝতে পারে, ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট, তখনকার সময় বহুল প্রচলিত, সবচেয়ে বেশি এই মিডল্যান্ডে এই ডায়ালেক্টের কথায় লোক কথা বলতো, আর চসার এই ভাষাতেই তখন ক্যান্টারবেরি টেলস লিখেছিলেন। কোশ্চেন নাম্বার 308, চসার্স ফার্স্ট অ্যাটেম্প্ট ইন ইংলিশ টু ইউজ দ্য হিরোইক কাপলেট অকার্স ইন, চসারের হিরোইক কাপলেট তার কোন লেখাতে প্রথম তিনি দেখিয়েছেন? দ্য লেজেন্ডস অফ দ্য গুড ওমেন ইজ দ্য রাইট অ্যান্সার। Question number 309, the pilgrim in prologue to Canterbury Tales go to pilgrimage to the tomb of Death, আচ্ছা ট্যাবার্ড ইনে তারা ছিল, ওই রাতটা কাটাবে ওই ট্যাবার্ড ইনে, তারপরে তারা যাচ্ছে ক্যান্টারবেরির উদ্দেশ্যে, ক্যান্টারবেরি যাচ্ছিল, তো ওখানে একটা টুম্ব ছিল, টুম্ব মানে একটা সমাধি, যেটা খুব সেই সময় খুব পবিত্র মনে করা হতো, খুব সেই সময় হোলি মনে করা হতো, লোক ওখানে যেত, তাই না? যেরকম আমরা বিভিন্ন তীর্থস্থানে যাই, কেদারনাথ, পুরী, ওইসব জায়গায় যাই, তো সেইখানে কার টুম্বের জন্য ফেমাস ছিল ক্যান্টারবেরিটা? টমাস আ বেকেট বলে একজন সেন্ট ছিলেন, তার জন্যই তার গ্রেভ ইয়ার্ডের জন্যই ক্যান্টারবেরি টেলসটা খুব ফেমাস ছিল। কোশ্চেন নাম্বার 310, দ্য বুক অফ ডাচেস ইজ আ ড্যাশ, এই যে বুক অফ ডাচেসটা এটা চসার লিখেছিলেন, এটা কিসে লেখা? এটা কি? ইট ইজ অ্যান এলিগরি, এটা হলো এক ধরনের অ্যালিগরি। অ্যালিগরির মানে তোমরা নিশ্চয়ই জানো, আমরা আগের ভিডিওতে তাও আলোচনা করেছি, দেখে রাখবে, তোমরা দেখে নিবে। চসার 7 লাইন স্ট্যান্জা ইজ অলসো নোন অ্যাজ, অর্থাৎ চসারের যে 7 লাইনের স্ট্যান্জা ছিল সেটাকে আমরা কি নামে জানি? রাইম রয়্যাল,
তাই না? ওটাকে আমরা রাইম রয়্যাল বলি। কোশ্চেন নাম্বার 312, দ্য ব্ল্যাক ডেথ ওয়াজ ড্যাশ। আচ্ছা, এই ব্ল্যাক ডেথের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা কিছুদিন আগে বা কিছু বছর আগে করোনা, তাই না, করোনা যে প্যান্ডামিকটা হয়েছিল ওই সময় আমরা দেখেছিলাম যে একটা, এটা তো একটা প্যান্ডামিক চলছিল সেই সময়, প্রায় 4 বছর ধরে হয়েছিল, 4 সাড়ে 4 বছর ধরে। তেমনি ইংল্যান্ডে এরই যে চসারের এজে এই ধরনের একটা প্যান্ডামিক হয়েছিল যেটাকে আমরা ব্ল্যাক ডেথ বলছি। আর এর মেইন কজ হয়েছিল মেনলি ইঁদুর থেকে বা র্যাটসদের গা থেকে যে প্লেগ ছড়ায় ওইটা থেকে। ইংল্যান্ডের 1/3 অফ দ্য পপুলেশন ওরা মারা গেছিল। তো ইংল্যান্ড পুরো ফাঁকা হয়ে গেছিল এক কথায় বলতে গেলে। তো এই ব্ল্যাক ডেথটা কি ছিল, কি না, ইট ইজ আ টেরিবল প্লেগ ব্রিঙ্গিং ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। অর্থাৎ ওই যে আমি যেটা বললাম তোমাদেরকে যে প্লেগটা কোথা থেকে হয়, মেনলি ইঁদুর থেকে। তো এই প্লেগের ফলেই এই ব্ল্যাক ডেথ ঘটেছিল। কোশ্চেন নাম্বার 313, দ্য ভিশন অফ উইলিয়াম কনসার্নিং পায়ার্স দ্য প্লাউম্যান ইজ রিটেন বাই। অর্থাৎ পায়ার্স দ্য প্লাউম্যান কার লেখা? পায়ার্স দ্য প্লাউম্যান কার লেখা? উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 314, পায়ার্স দ্য প্লাউম্যান ইজ, পায়ার্স দ্য প্লাউম্যানটা কি? এটা হচ্ছে গিয়ে এক ধরনের অ্যালিগোরিক্যাল পোয়েম অন হিউম্যান লাইফ, অর্থাৎ মানুষের জীবন কাহিনী নিয়ে লেখা অ্যালিগোরিক্যাল একটা কাহিনী। নেক্সট কোশ্চেন, দ্য মেইন মোটিভ অফ পায়ার্স দ্য প্লাউম্যান ইজ, অর্থাৎ পায়ার্স দ্য প্লাউম্যানের মেইন মোটিভ কি ছিল, মুখ্য উদ্দেশ্য কি ছিল? মুখ্য উদ্দেশ্য কি ছিল ওটার? দ্য মেইন মোটিভ অফ দ্য পায়ার্স দ্য প্লাউম্যান ইজ টু এক্সপোজ দ্য করাপশন অ্যান্ড ইভিল অফ দ্য চার্চ। যেমনটা চসার ওই সময় দেখিয়েছিলেন ক্যান্টারবেরি টেলসে, কিভাবে চার্চ করাপ্ট হয়ে গেছে, মানুষকে ভুল পথে বিচলিত করছে। পায়ার্স দ্য প্লাউম্যানও একই রকমভাবে চার্চের যে এভিল সাইড ওইটা দেখিয়েছিল। কোশ্চেন নাম্বার 316, ইন হুইচ 3 ল্যাঙ্গুয়েজেস চসার ওয়ার্কস ক্যান বি ডিভাইডেড। চসারের লেখাগুলোকে আমরা কোন 3টা ল্যাঙ্গুয়েজে ভাগ করতে পারি? ল্যাটিন, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। আগেই আলোচনা করেছি প্রথমের দিকের প্রশ্নে। নেক্সট কোশ্চেন, চসার্স দ্য রোমাউন্ট অফ দ্য রোজ ইজ বেস্ট অন, অর্থাৎ চসারের লেখা রোমাউন্ট অফ দ্য রোজ কোথা থেকে বেস করে লেখা? এটা গুলামিউ ডি লরিসের কিছু একটা ওয়ার্কস ছিল, দ্য রিমাউন্ট অফ দ্য রোজ। হ্যাঁ, লে রিমাউন্ট ডি লা রোজ বলে একটা ওয়ার্কস আছে, গুলামিউ ডি লরিস, ইনি একজন ফ্রেঞ্চ রাইটার, ওনার লেখা থেকে ইনফ্লুয়েন্স হয়ে চসার এটা লিখেছিলেন। দ্য রিমাউন্ট অফ দ্য রোজ ইজ রিটেন ইন ডেস ফর্ম। এই রোমাউন্ট অফ দ্য রোজ যেটা চসার লিখেছেন ওটা কিসে লেখা? ওটা অক্টাসিলেবিক কাপলেটে লেখা। যাচ্ছে কোশ্চেন নাম্বার 319, চসার্স ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডে হুইচ ইজ অ্যাডপ্টেড ফ্রম বোকাসিও ইজ ডেডিকেটেড টু। ট্রয়লাস এবং ক্রিসিডে কাকে ডেডিকেট করে লেখা? কাকে ডেডিকেট করে লেখা? এটা লেখা জন গাওয়ারকে। ওই জন গাওয়ার আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম না, যার লেখা ভক্স ক্ল্যামান্টিস, কনফেসিও অ্যামান্তিস, এই সমস্ত ওয়ার্কস ছিল। তো তাকে ডেডিকেট করে চসার এটা লিখেছিলেন, ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা। আর যেরকম ধরো তুমি হয়তো কোনো একটা পোয়েম লিখলে বা কোনো শর্ট স্টোরি লিখলে, তুমি তোমার প্রিয় ফ্রেন্ড তাকে ডেডিকেট করে দিলে পোয়েমটা। তো এরকম এইরকম সাধারণত হয়ে থাকে। তো তখনও চসার তার ফেভারিট যে ফ্রেন্ড ছিল গাওয়ার, ওকে ডেডিকেট করে এই পোয়েমটা লিখেছিল। হুইচ পোয়েম ইজ দ্য ফার্স্ট নোন অ্যাটেম্পট ইন ইংলিশ টু ইউজ দ্য হিরোইক কাপলেট, অর্থাৎ হিরোইক কাপলেটে লেখা প্রথম ইংলিশ পোয়েমের নাম কি? উত্তর কি হবে? চসার্স দ্য লেজেন্ড অফ দ্য গুড উইমেন, অর্থাৎ চসারের লেখা দ্য লেজেন্ড অফ দ্য গুড উইমেন ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 321, হুইচ বুক ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট নভেল ইন ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংলিশ লিটারেচারের প্রথম নভেল আমরা কাকে কনসিডার করতে পারি? ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডাকে। এই ট্রয়লাস এবং ক্রিসিডা যেটা কাকে ডেডিকেট করা হয়েছিল? জন গাওয়ারকে ডেডিকেট করেছিলেন চসার। তো এটা কিন্তু ধরে নেওয়া যায় যে এটা এক ধরনের নভেল। প্রকৃতপক্ষে নভেল তো স্টার্ট হয়েছিল 18th সেঞ্চুরি, তাই না, অগাস্টা নিজের পরে পরে। তো কিন্তু ট্রয়লাস এবং ক্রেসিডা এটা এতটাই বড় যে মনে করা হয় যে প্রকৃতপক্ষে ফার্স্ট নভেল ইংলিশ লিটারেচারের কিন্তু চসারের এই ওয়ার্কসটাই। ওকে, কোশ্চেন নাম্বার 322, হুইচ অফ দ্য ফলোয়িং পোয়েম অফ চসার ইজ নট ইন ইংলিশ,
অর্থাৎ চসারের লেখা কোন পোয়েম ইংরেজিতে লেখা নয়। তাহলে কোনটা হবে? এখানে তো অপশন আমরা মিস করেছি। আচ্ছা, এখানে এটা একটা ভুল দেওয়া রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং পোয়েম অফ চসার ইজ ইন ইংলিশ। এই নটটা হবে না, কারণ ক্যান্টারবেরি টেলসটা ইংলিশে লেখা। কোশ্চেন নাম্বার 323, রিপিটেড কোশ্চেন, হাউ মেনি পিলগ্রিমস গো অন পিলগ্রিম টু দ্য টুম্ব অফ টমাস বেকেট। টোটাল কতজন পিলগ্রিমস ছিল? 29। আচ্ছা, এখানে বলেছে 29 ইনক্লুডিং চসার, অর্থাৎ চসারকে নিয়ে 29 জন। 29, রিমেম্বার ইট। কোশ্চেন নাম্বার 324, হু টেল দ্য লাস্ট টেল ইন ক্যান্টারবেরি টেলস। অর্থাৎ ক্যান্টারবেরি টেলসের শেষ গল্প কে বলেছিল? শেষ গল্প বলেছিল দ্য পার্সন। দ্য পার্সন বলে একটা ক্যারেক্টার ক্যান্টারবেরি টেলসে রয়েছে, সে শেষ গল্পটা ওই বলেছিল। গোয়িং টু কোশ্চেন নাম্বার 325, দ্য ট্যাবার্ড ইন ইজ সিচুয়েটেড ইন। অর্থাৎ এই ট্যাবার্ড ইন বলে যে সরাইখানাটা, এটা কোথায় রয়েছে? ডেফিনেটলি ইংল্যান্ডে রয়েছে, কিন্তু ইংল্যান্ডের সাউথ ওয়ার্ক বলে একটা জায়গা রয়েছে ওইখানে। ওকে, কোশ্চেন নাম্বার 326, হাউ মেনি টেলস আর ইন ক্যান্টারবেরি টেলস। অর্থাৎ ক্যান্টারবেরি টেলসে মোট কতগুলো গল্প টেলস রয়েছে? কতগুলো টেলস? টোটাল 20 টেলস, অর্থাৎ 20 টেল ফিনিশড, অর্থাৎ 20টা টেল, ওগুলো মানে একদম ফিনিশড, এগুলো ঠিকঠাক এন্ডিং, রাইট এন্ডিং। বাট 4 পার্টলি কমপ্লিট, অর্থাৎ 4টা গল্প অর্ধেক কমপ্লিট হয়ে থেকে গেছে তার আগেই, তার মধ্যেই চসার মারা যায়, তাই এগুলো আর কমপ্লিট হয়নি। 24 ফিনিশড বাট 4 পার্টলি কমপ্লিটেড। কোশ্চেন নাম্বার 327, রিপিটেড কোশ্চেন, হোয়ার ইজ দ্য টুম্ব অফ টমাস বেকেট সিচুয়েটেড। টমাস বেকেটের যে টুম্বটা, ওটা কোথায় সিচুয়েটেড ছিল? ক্যান্টারবেরিতে। কোশ্চেন নাম্বার 328, হুইচ পোয়েম অফ জন গাওয়ার ইজ রিটেন ইন ফ্রেঞ্চ। জন গাওয়ারের ফ্রেঞ্চে লেখা ওয়ার্কসটার নাম কি? স্পেকুলাম মেডিটেন্টিস। হু ওয়াজ দ্য ফার্স্ট স্কটিশ পোয়েট। প্রথম স্কটিশ পোয়েট কে ছিলেন? জন বারবার। ওকে, জন বারবার। কোশ্চেন নাম্বার 330, স্যার জন মেন্ডেভিল ট্রান্সলেটেড এ ফ্রেঞ্চ বুক ট্রাভেলস। অর্থাৎ স্যার মেন্ডেভিল তিনি একটা বই ট্রান্সলেট করেছিলেন ট্রাভেলস বলে, যেটা কিসে ট্রান্সলেট করেছিলেন তিনি? ইংলিশে। ওকে, স্যার জন মেন্ডেভিল ট্রান্সলেটেড আ ফ্রেঞ্চ বুক ট্রাভেলস ইন ইংলিশ। কোশ্চেন নাম্বার 331, হুইচ বুক ইন ইংলিশ ট্রান্সলেটেড বাই জন ওয়াইক্লিফ। জন ওয়াইক্লিফ ট্রান্সলেট করেছিলেন, হুইচ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। আচ্ছা, জন ওয়াইক্লিফ কি ট্রান্সলেট করেছেন? বাইবেল ট্রান্সলেট করেছেন, সোজা উত্তর। কোশ্চেন নাম্বার 332, ফর হুইচ বুক ক্যাক্সটন সেজ আউট অফ সার্টেন বুকস অফ ফ্রেন্সেট। আচ্ছা, মেলোরির মার্টেডি আর্থারের সম্পর্কে ক্যাক্সটন এরকম একটা মন্তব্য করেছেন। ক্যাক্সটন কিন্তু একজন প্রিন্টিং প্রেস তার ছিল, ক্যাক্সটন। কোশ্চেন নাম্বার 333, হু ওয়াজ দ্য কিং অ্যামং দ্য স্কটিশ পোয়েট। অর্থাৎ আমি তোমাদেরকে আগেই বলেছি যে স্কটিশ চসারিয়ান, অর্থাৎ চসারের পরে স্কটল্যান্ডের কয়েকজন পোয়েট ছিলেন যারা চসারের লেখালেখিকে ফলো করতেন। তাদের মধ্যে হেড, অর্থাৎ মেইন ক্যারেক্টারকে, হু ওয়াজ দ্য কিং অ্যামং দ্য স্কটিশ পোয়েট। হু ইজ দ্য কিং? The king is James the First. James the First is the right answer. Question number 334, James the One composed is the King's Square. অর্থাৎ এই যে জেমস দ্য ওয়ান, তিনি কিং স্কোয়ার বলে একটা ওয়ার্ডস লিখেছিলেন। এইটা কিসে লেখা? ইট ইজ রিটেন ইন রাইম রয়্যাল। তো এই রাইম রয়্যালটা ওই সময়কার একটা ইম্পর্ট্যান্ট রাইটিং টেকনিক। ওকে, হুইচ পোয়েম ইজ কল্ড দ্য সিকুয়েল অফ চসার্স ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা। অর্থাৎ চসারের ট্রয়লাস এবং ক্রিসিডার সিকুয়েল হিসেবে কাকে ধরা হয়? হেনরিসন দ্য টেস্টামেন্ট অফ ক্রিসিড। হেনরিসনের টেস্টামেন্ট অফ ক্রিসিড বলে একটা ওয়ার্ডস রয়েছে, সেটাকেই আমরা সিকুয়েল হিসেবে ধরি। আচ্ছা, নেক্সট আমরা এই প্রশ্নগুলো যেগুলো রয়েছে এগুলো আমরা এলিজাবেথান এজে আলোচনা করব। আর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। প্রায় পাশের যে সংখ্যাগুলো আমরা দেখলাম কোশ্চেন মার্কস, এগুলো তোমরা স্কিপ করে নিও, ওগুলোকে এত মাথায় রাখা দরকার নেই। অ্যারাউন্ড আমরা প্রায় 60-70 খানা প্রশ্ন এই ক্লাসে আলোচনা করলাম। আর এরকম এমসিকিউ বিভিন্ন এজ ওয়াইজ
এমসিকিউ আমরা এই প্লেলিস্টে আপডেট করে দিয়েছি, তোমরা পরপর ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ঠিক আছে, যারা মোটামুটি করে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কমপ্লিট করে নিয়েছো তাদের জন্য এই প্লেলিস্টটা আশা করি খুবই হেল্পফুল হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। বাই বাই।